অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ বলে অভিযোগ করেছেন শীর্ষ ব্যবসায়ীরা। অর্থনীতি বাঁচাতে দ্রুত সংকট দূর করার তাগিদ তাদের। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বারের বাণিজ্য সম্মেলনে এসব কথা বলেন তারা। অর্থ উপদেষ্টা বলেন, ১৫ বছরে অকল্পনীয় লুটপাট হয়েছে, আর যেন অর্থ পাচার না হয় তা নিশ্চিতের আশ্বাস তার। দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান বেসরকারি খাতের। যদিও আইন শৃঙ্খলার অবনতি, আর্থিক খাতের দুর্বলতা ও জ্বালানি খাতের দীর্ঘদিনের সমস্যা ক্ষতিগ্রস্ত করছে ব্যবসাকে, ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। এমন পরিস্থিতিতে বেসরকারি খাতের সার্বিক অবস্থা নিয়ে বাণিজ্য সম্মেলনের আয়োজন করে ঢাকা চেম্বার, যেখানে উঠে আসে ব্যবসায়িক নানা প্রতিবন্ধকতার কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না থাকে, আমরা যদি একটা সিকিউরিটি গ্যারান্টি না পাই, তাহলে আমাদের পক্ষে আসলে অপারেট করাটা বোধহয় হয়তো সম্ভব হবে না। ব্যবসায়ীরা বলেন, বিগত সরকারের আমলে অর্থনীতির নানা পরিসংখ্যান ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। ভঙ্গুর অর্থনীতির উপর ভর করে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া ঠিক হবে কিনা তা আরেকবার ভেবে দেখার তাগিদ তাদের। বর্তমান সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ বলেও জানান তারা। প্রকৃত ব্যবসায়ী তো আমরা, আর ভর্তুকিও দিব আমরা, আর চুরি করবা তোমরা, সুস্থ থাকবা তোমরা, চুরি সহায়ক হচ্ছে তোমরা, তোমরা ভালো থাকবা। বাংলাদেশ ব্যাংকের একটা লোককেও অ্যাকাউন্টেবল করা হয়নি এখন। এ সময় অর্থ উপদেষ্টা জানান, গত সরকারের লুটপাট অকল্পনীয়, তবে ক্ষয় হয়ে যেতে শুরু করা দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে। আর বাণিজ্য উপদেষ্টা বলেন, পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে। নৈরাজ্যতা সৃষ্টি করার চেষ্টা করছেন তারা, রাইটলি এটাকে একটা সফট টার্গেট হিসেবে নিয়ে একটা নৈরাজ্য তৈরি করছে, বাট আই এম শিওর ইউ ক্যান সি আ সাকসেসিভ ইমপ্রুভমেন্ট অফ সিচুয়েশন। একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ৫ কোটি টাকা ১০ কোটি টাকা একটা বাড়ি, আপনারা চিন্তা করেন কোথায় গেছে মানুষটা। এখন যদি আপনারা বলেন ৩-৪ মাসে এসে চিফ অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেব সব করে দেবে, দিস ইজ একটু এক্সপেকটেশনটা একটু লফটি। নতুন করে কাউকে লুটপাট ও পাচার করার সুযোগ দেয়া হবে না বলেও জানান এই দুই উপদেষ্টা। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাইকোর্টে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা হবে কাল। ২০০৪ সালের ওই হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ মোট আসামি ৪৯ জন। বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় ডেথ রেফারেন্স ও আপিল অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত ও প্রায় ৩০০ জন আহত হন। ওই ঘটনায় দায়ের করা দুটি মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার একটি আদালত। এছাড়া তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। রোববার ওই কোর্টের আইটেম নাম্বার 54 এবং 55 এই দুইটা আইটেমে আপনার এই মামলার রায়ের জন্য রায় প্রনাউন্স করবেন কোর্ট, ওই জন্য এটা নির্ধারিত আছে। দুই দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করার বিষয়ে আশাবাদী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য দেয়া হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, দেশের গণমাধ্যম এ বিষয়ে সক্রিয় হতে পারে। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ ভারত সম্পর্কের নানা দিক তুলে ধরেন আলোচকেরা। বাংলাদেশের স্বার্থ রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন তারা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সীমান্ত হত্যা প্রশ্নে উষ্মা প্রকাশ করে বলেন, এটি কখনো গ্রহণযোগ্য নয়। জাতীয় ঐকমত্য না থাকায় দেশ অনেক পিছিয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, রাজনৈতিক কারণে বিরোধিতার সংস্কৃতি থেকে বের হয়ে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। সম্পর্ক তো একদিনের, এক বছরের বা এক যুগের না, আর অনেক বেশি সময়ের ব্যাপার। সবসময় একরকম যাবেই এমনও কথা নেই। আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, যাতে করে দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়।
দেশের স্বার্থ রক্ষায় সক্ষমতা বাড়ানোতে জোর দেন তৌহিদ হোসেন। বাংলাদেশের বিভিন্ন ঘটনার সংবাদ প্রচারে ভারতের গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। ভারতীয় মিডিয়াতে যেসব মিথ্যাচার হচ্ছে সেগুলিকে তুলে নিয়ে আসা, আমরা জানি যে এটা কিন্তু প্রচুর ওই যে ট্রুথ চেক করার যে ব্যবস্থা আছে সেখানে কিন্তু একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে। সেগুলিকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে। বহির্বিশ্বে বাংলাদেশের প্রভাব বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় রাজনীতিতে অংশ নেওয়ার আহ্বানও জানান পররাষ্ট্র উপদেষ্টা। স্থানীয় রাজনীতিতে জড়িত হন, যেটা ভারতীয়রা করেছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রদায়িক ইস্যুসহ নানা কায়দায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হামিদ খসরু মাহমুদ চৌধুরী। গণফোরামের কাউন্সিলে এই মন্তব্য করেন তিনি। বাম নেতাদের অভিযোগ, শেখ হাসিনার পরাজয়কে এখনও মেনে নিতে পারছে না ভারত। এমন বাস্তবতায় অভ্যুত্থানের চেতনায় ঐক্যের বিকল্প দেখছেন না ডক্টর কামাল হোসেন। গণফোরামের কাউন্সিলে যোগ দিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা। যোগ দেন বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এবারের কাউন্সিল উদ্বোধন করেন জুলাই আন্দোলনে নিহত রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র ফারহানুলের বাবা শহীদুল ইসলাম। সাম্প্রতিক ইস্যুর প্রসঙ্গ টেনে বিএনপি নেতা আমির খসরু বলেন, নানা কায়দায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। ধর্মীয় সংগঠনগুলোর দাবি খতিয়ে দেখারও আহ্বান তার। সাম্প্রতিক সম্প্রীতির যে সমস্যা বাংলাদেশে আছে সেটা হচ্ছে ব্যতিক্রম, কিন্তু এইটাকে যেইভাবে দেখানো হচ্ছে এবং যেইভাবে দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা তো বাংলাদেশ নয়। বাম নেতাদের মতে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে ধৈর্যের পরিচয় দিয়েছে জনগণ। শেখ হাসিনার পরাজয় মোদি যেন নিজের পরাজয় হিসেবে নিয়েছেন। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা আয়োজন ছিল। চট্টগ্রামের মানুষ, দেশব্যাপী মানুষ যে অসাধারণ ধৈর্য, ধর্মীয় সম্প্রীতির তারা পরিচয় দিয়ে আবার আমরা আরেকটা ঐক্যের পরিচয় দিয়েছি। উচিত ছিল বরঞ্চ দিল্লি, কলকাতার আমার দূতাবাসকে ফুল নিয়ে যাওয়া, তার পরিবর্তে তারা সেখানে ভাঙচুর করেছে। ভারত সরকারকে বলতে চাই, বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়েছিল ঢাকার কোর্টের সামনে, তখন তো তোমরা তোলপাড় করো নাই। এমন বাস্তবতায় বিভেদ কাম্য নয় বলে মন্তব্য গণফোরামের সভাপতি ডক্টর কামালের। অভ্যুত্থানের চেতনায় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। এই ঐক্য না হওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে অতীতে। এবার যেন যে ঐক্য আমরা গড়ে তুলতে পেরেছি এটাকে আমরা সুসংগত করে আমাদের যে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি। দ্রুত নির্বাচন আয়োজনে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন দলটির নেতাকর্মীরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় স্বার্থে দল ও ধর্মের ঊর্ধ্বে থেকে জামায়াত ইসলাম কাজ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ও ইনসাফ কায়েমের ঘোষণা দেন জামায়াতের আমির। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ উল্লেখ করে তিনি আরও বলেন, কোনো ধর্মীয় উপাসনালয়ে পাহারা দেয়া লাগবে না, এমন দেশ সবার কাছে কাম্য। এ সময় তিনি অভিযোগ করেন, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার এবং বিচারের নামে জামায়াত নেতাদের হত্যা করেছে। জাতীয় স্বার্থে দল এবং ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা থাকবো। আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মন্দির এবং মঠও পাহারা দেওয়ার দরকার হবে, গির্জাও পাহারা দেওয়া লাগবে না। সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে। ধর্মকে ব্যবহার করে উগ্র সাম্প্রদায়িক কার্যকলাপ রুখতে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে সার্জিস আলম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইসকনের মতো সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। দুপুরে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে শহীদ পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। আজ ময়মনসিংহ বিভাগে আন্দোলনে শহীদ ৫৫ পরিবারের হাতে তুলে দেয়া হলো আর্থিক সহায়তা। এ সময় স্বচ্ছতা বজায় রাখতে বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের সঠিক তথ্য সংগ্রহ করা হচ্ছে জানিয়ে বাকিদেরও সহায়তার আশ্বাস সার্জিসের। শহীদ
মানুষের ভিতরে এরকম সাম্প্রদায়িক সংঘাত ঘটাতে চায় এবং দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, সে সকল উগ্রবাদী সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয়। বাইরের শক্তি নয়, জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে হবে বলে মন্তব্য করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিকেলে কুমিল্লার মুরাদনগরে দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয়ে দেয়া সংবর্ধনায় তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, যারা মনে করে ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতায় যাওয়া যায় না, তাদের পরিণতিও হাসিনার মতো হবে। ভবিষ্যতে ক্ষমতায় যেতে হলে জনগণের সমর্থন পেতে হবে। আওয়ামী লীগ সরকারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময় বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার কাজ দ্রুত গতিতে চেষ্টা চলছে। বিভাগ হলে কুমিল্লার নামেই হবে। শেখ হাসিনার থেকে বেশি কারো প্রতি ভারতের বেশি আশীর্বাদ ছিল না। সেই শেখ হাসিনার কি পরিণতি বাংলাদেশের জনগণ করেছে এখন স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে এই ক্ষমতায় আসার একমাত্র উপায় হিসেবে অবলম্বন করুন। আওয়ামী লীগের আমলে কাগজপত্র ছাড়াই এস আলমের মতো প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেয়া হয়েছে, সে কারণে নবায়নযোগ্য জ্বালানি খাত আগায়নি বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার রাজধানীর পল্টনে এক সেমিনারে কথা বলেন তিনি। নবায়নযোগ্য জ্বালানি নীতি তৈরির কাজ চলছে বলেও জানান উপদেষ্টা। নবায়নযোগ্য জ্বালানি খাতে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। এতে উঠে আসে জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা চিত্র। সেমিনারে জ্বালানি উপদেষ্টা অভিযোগ করেন, বিগত সময়ে বেআইনিভাবে অনেক প্রতিষ্ঠানকে ঋণ দেয়া হয়েছে, সম্পদ ও ভবিষ্যৎ সম্ভাবনা দেখা হয়নি, তাই নবায়নযোগ্য জ্বালানি খাত বিকশিত হয়নি। এলএনজি আমদানি করা হয়েছে বেশি দামে, কিন্তু বর্তমানে আমদানি বাড়ানো সম্ভব নয় বলে জানান উপদেষ্টা। শ্রমিকদের বেতন দিতে পারছে না, সরকার থেকে ঋণ দিয়ে বেতন দিতে হচ্ছে। এস আলম একই অবস্থা। তো সেই সব প্রতিষ্ঠানের ব্যালেন্স শিটগুলো পরীক্ষা করে দেখা গেল আসলে ওখানে কিছু নাই, এগুলো আসলে ফাঁকা কতগুলো সংখ্যা মাত্র। অর্থনীতিবিদরা বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ বাড়ানোর পথ সুগম করার পরামর্শ দেন তারা। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে, আন্তর্জাতিক ফাইন্যান্সকে অভ্যন্তরীণ পর্যায়ে নিয়ে আসা, এমনকি অভ্যন্তরীণ ব্যাংকগুলো যদি মাল্টিন্যাশনাল ব্যাংকগুলোর সাথে যৌথভাবে ওই ধরনের ফাইন্যান্স নিয়ে এসে কাজ করতে চায়, সেই ধরনের সুযোগ কিন্তু রয়েছে, কিন্তু আমরা সেই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টসগুলো সেইভাবে ব্যবহার করি না। দেশে সোলার প্যানেলের উপকরণ তৈরিতে সরকারি সহায়তার তাগিদ দেন আলোচকরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বনশ্রী এলাকায় আলিফ পরিবহনের একটি বাস উল্টে পড়েছে সড়কের পাশের খাদে। বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। আরও জানাতে বনশ্রী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, উদ্ধার তৎপরতার সর্বশেষ তথ্য জানাবেন। আচ্ছা, আমরা ঠিক বিকেল 5:40-এর সময় আসলে ঘটনাটি ঘটে যে একটি আলিফ পরিবহনের একটি বাস, সেই বাসটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়েই, হয়তো বলা যাবে যে নিয়ন্ত্রণ হারিয়েই তারা এই রাস্তার পাশে ঠিক খাদে পড়ে যায়, খালের ভেতরে। এখন আমরা যখন এখানে পৌঁছানোর পরে কিন্তু আমরা আসলে কোনো যাত্রী এখানে পাইনি এবং ফায়ার সার্ভিস যারা এখানে কাজ করতে এসেছেন তারাও কিন্তু জানিয়েছেন যে তারা এখানে আসার পর থেকে এখানে কোনো যাত্রী তারা দেখতে পাননি, কিন্তু তারা এই বাসটি উদ্ধারের জন্য কাজ করবেন সেই লক্ষ্যে তারা এখানে এসেছেন। তবে এখন পর্যন্ত তারা আসলে ভিতরে কোনো কাজ করার সুযোগ পাননি। এবং একটু দেখাতে চাই যে বাসটি যেই ভেতরের দিকে যেভাবে দেখতে পাচ্ছেন একদম খালের ভেতরেই কিন্তু উল্টে আছে সম্পূর্ণ, এবং বাসটির ভেতরে আপাতত কোনো যাত্রী নেই এবং বাসটি এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন বা বাসে কতগুলো যাত্রী ছিলেন সেটি কিন্তু আমরা আসলে জানতে পারিনি, কারণ ফায়ার সার্ভিসও খবর পেয়েছেন 999-এর মাধ্যমে, কেউ একজন তাদেরকে ফোন করেছেন যে এখানে একটি বাসের দুর্ঘটনা ঘটেছে, এবং আমরা সেই বিষয়টি জানার পরেই কিন্তু ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু তারাও সেরকম আমাদের কোনো তথ্য দিতে পারেনি এবং তারা এখন পর্যন্ত বাসটি উদ্ধারে যে কাজকর্ম শুরু করবেন সেটি এখনো তারা শুরু করতে পারেন। তবে বাসের সংশ্লিষ্ট কিছু লোকজন এখানে আছেন, তারা চেষ্টা করছেন যে সেই বাসটির ভিতরে আসলে কি অবস্থা আছে এবং বাসটি এখন তোলা সম্ভব হবে কিভাবে সেই চেষ্টাটি আসলে করছেন। তবে এখানে যাত্রী ধারণা করা হচ্ছে যে এখানে অন্তত 20-30 জন যাত্রী তো ছিলেন, তবে তারা এখন কোন জায়গায় আছেন সেটা আসলে আমরাও এখানে এসে পৌঁছে দেখতে পাইনি এবং ফায়ার সার্ভিসও কিন্তু আসলে কোনো তথ্য দিতে পারেনি যে এখানে কতজন যাত্রী ছিলেন বা এই যাত্রীদের সঙ্গে আসলে কি ঘটেছে। এবং আশেপাশে যে সাধারণ যাত্রীদের কাছেও জিজ্ঞেস করছিলাম যে আসলে এখানে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সাথে কেউ ছিলেন কিনা এবং দেখতে পেয়েছেন কিনা কোনো কিছু। তবে যারা এখানে বর্তমানে রয়েছেন তারা সবাই কিন্তু পরে এসেছেন এবং ঘটনার শেষে এসে এখন তাদের কাছেও সেরকম কোনো তথ্য নেই যে আসলে যাত্রীরা এখন কে কোথায়
কোথায় রয়েছেন। তবে আমরা জানার চেষ্টা করছি যাত্রীরা এখন যাত্রীদের কি অবস্থা রয়েছে এবং তারা আপনি এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে থাকবেন। পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। মুন্সিগঞ্জের শ্রীনগরের সড়কে উদ্ধার হওয়া গুলিবিদ্ধ তরুণীর মরদেহের পরিচয় পাওয়া গেছে। তিনি রাজধানীর ওয়ারির বাসিন্দা শাহিদা আক্তার। দুপুরে ঝোপ থেকে মোবাইল ফোন উদ্ধারের পর তার পরিবারের সাথে যোগাযোগ করে পুলিশ। বন্ধুর ফোন পেয়ে শুক্রবার রাতে ঘর থেকে বের হন শাহিদা, জানান পরিবারের সদস্যরা। শ্রীনগরের ঢাকা মাওয়া মহাসড়ক। শনিবার ভোরে এই সড়কের পাশ ধরে হাঁটছিলেন ঢাকা থেকে আসা দুই তরুণী। তবে শনিবার সকাল ৮টার দিকে দোগাছি সার্ভিস সড়কের পাশেই পাওয়া যায় ওই তরুণীর গুলিবিদ্ধ মরদেহ। পরে তা পুলিশকে জানান স্থানীয়রা। ঢাকা থেকে না কোথা থেকে আসছিল, এসে ঝগড়াঝাড়ি করছে আমাদের পদ্মা থানার কাছে। ওখান থেকে আর এইদিকে হাঁটতার দিকে না আসছে, পরে এই গুলি করে না কিভাবে মারা গেছে। এখানে আর পুলিশ বাহিনী এখানে আছে, আয়সা দেখি তারা তদারকি করতেছে এবং তার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে। দুপুরের দিকে ঝোপ থেকে উদ্ধার হয় তরুণীর মোবাইল ফোন। সেই সূত্র ধরে নিহতের পরিচয় নিশ্চিত হয় পুলিশ। আমরা তদন্ত করে ভিকটিমের নাম পরিচয় শনাক্ত করি। এই সঙ্গে কারা জড়িত সে বিষয়টি আমরা তদন্ত করছি। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তৌহিদ নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল শাহিদা আক্তারের। শুক্রবার রাতে তৌহিদের ফোন পেয়ে ঘর থেকে বের হন শাহিদা। ছেলেটা কিছু করে না, গাঞ্জা ব্যবসা করে। মহিলাও ফোন দিছে বাসার যাওয়ার জন্য, তারপরে এই ছেলেটাও ফোন দিছে। এর ছবি আছে এখানে মোবাইলের মধ্যে। মরদেহের পাশে 5টি গুলির খোসা পেয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ যাচাইয়ের কাজ চলছে বলে জানান তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় ফিনজাল চট্টগ্রাম বন্দর থেকে এখনও 1650 কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি সন্ধ্যার পর ভারতের উত্তর তামিলনাড়ুতে আঘাত হানার কথা রয়েছে। ফিনজালের কারণে সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হচ্ছে। ঝড়ের কারণে গভীর সমুদ্রের মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। ফিনজালের প্রভাবে সারা দেশে শীতের অনুভূতি তীব্র হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 10.3 ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজশাহী ও রংপুর বিভাগে শৈত্যপ্রবাহ হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়টি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আজকে ঘূর্ণিঝড় রূপী সে ভারতের তামিলনাড়ু পুদুচেরি নামক এলাকার দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এই ছিল সংবাদ সন্ধ্যায়। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।